ঠাস। কথাটা শেষ হলো কি মাহির, নাকি তার আগে নরম সরম গাল বরাবর সপাটি বসাল এক চর। চরের তীব্রতা আজ বেশি ছিল না মনে হচ্ছে। মাথাটা কেমন ঝিমঝিম করে গেল মেয়েটার। চোখের সামনে সবটা এখন ঝাপসা। গরম হয়ে যাওয়া বাম গালটা আলগোছে হাত চলে গেল মাহির। ইস, গালটা বুঝি ব্যথা ছিঁড়ে যাচ্ছে তার। মাহি কিয়ৎক্ষণ চুপ থাকলো সম্মুখে রুড়ো মানবের রাগে গজগজ করতে করতে শটান হয়ে দাঁড়াতেই মাহি ঘটায় আরেক কাণ্ড। গালের পাশে হাত রেখে চোখ মুখ কুচকে চেঁচিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই তো পারবেন, কথায় না পারলে হাত চালাবেন যত। ঠাস। দ্বিতীয় চরটাও বসেছে তার গালেই। আগের তুলনায় যার জোর ছিল দ্বিগুণ। বেচারা মাহির এবার গালের ব্যথা ফুপিয়ে উঠছে কেমন, মুখ থেকে যেন আওয়াজই বেরোয় না। সেই জন্য চোট কামড়ে ধরেছে নেজার। এদিকে তার অমন হাব ভাবে চিঠি বিরক্ত মুগ্ধ তক্ষুনি এগিয়ে এসে খামচে ধরলো মাহির কঞ্চা। এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকায় তার, তবে কণ্ঠ ফুরে বেরোয়নি তেমন শব্দ। মুগ্ধের কঠিন মুখটা তার একদম নিকটে, চোখে মুখে আশ্রে পড়েছে মুগ্ধের নরম গরম নিঃশ্বাসের ঝাপঝাপ। মাহির চোখ দুটো নিভু নিভু, কান্নায় ভরে গেছে কার্নিশ। যেন একটু টোকা দিলেই হড়বড়িয়ে বেরোবে অশ্রুর দল। আশ্চর্য হলো সত্যি, মুগ্ধ আজ মোটেও তাকায়নি মেয়েটার চোখের দিকে। তাকিয়ে থোড়াই নিজেকে অশান্ত বানাবে পরিপাটি যুবক। তার এই মুহূর্তে রাগের মাথা তালু জ্বলছে, পাচ্ছে না এক আছড়ে মেয়েটাকে মেরে ফেলতে। সে কেমন ঝাঁচালো কণ্ঠে গর্জন তুলে বলল, বেয়াদবের বাচ্চা, ঠোঁটের আগে জিভ চলে তোর, তাই না? ঠিক আছে, দেখি তোর জিভটা কত বড়। বলেই মাহির কণ্ঠা ছাড়ে মুগ্ধ। পর মুহূর্তে এক হাতে চট করে চেপে ধরে মাহির নরম চোয়াল। আহারি, মুগ্ধের অমন শক্তপোক্ত হাতে থাবায় মুছে যাচ্ছে বেচারি নরম চোয়াল। এই বুঝে চোয়ালটা ভেঙে গুড়িয়ে পড়ল নেচে। মাহি কুকিয়ে যাচ্ছে ব্যথায়, চোয়ালের ব্যথায়। হাত দুটো সামনে এনে অহেতুক ঠেলে যাচ্ছে মুগ্ধকে। তবে মুগ্ধ কি আর সরে? সে তো ছায় নিজ জায়গায়। মেয়েটার উপর হালকা ঝুঁকে দাঁড়িয়ে তুক্ষুনি নিজের বা পায়ের লম্বা জুতোর পেছনের ভাঁজ থেকে বের করে আনি পুরাতন ব্রিটিশ শৌর্যের কারুকার্য খচিত একখানা চাকু। থমকায় মাহি, চোখ দুটো বড় সড়ো করে তাকিয়ে রয় এক পলক। কলিজাটা তার তুক্ষুনি ছলাৎ করে উঠলো যখন দেখলো মুগ্ধ নিজের ধারালো দাঁতের সাহায্যে এক টানে চাকুর গা থেকে খোলসটা চান দিয়ে সরিয়েছে। মাই হকচকায়। মুগ্ধ তার মুখের দিকে চাকুটা এগিয়ে আনছে ক্রমশ হিংস্র কণ্ঠে বরাবর বলেই যাচ্ছে, দেখি তোর জিভটা বের কর। খুব চলে, তাই না? আজকে ওর বারবার রীতি টানবো। নে, মুখ খোল, চড়ার বাচ্চা। মায়ের আত্মাটা বুঝি এক্ষুনি শরীর থেকে ফুস করে বেরিয়ে যাবে। এই লোক কি মানুষ নাকি আর কিছু? সে তো ভেবেছিল লোকটা বোধহয় তাকে ভয় দেখাবে, তবে সে সত্যি সত্যি যে এভাবে জিভ কেটে ফেলতে উদ্যত হবে তা থোড়াই জানতো মেয়েটা। মায়ের ক্রমাগত হাত জোর করে যাচ্ছে, মুখ খোলার সাহস পাচ্ছে না বেচারে। বারবার মুগ্ধকে ইশারা করে বোঝাচ্ছে। আর মুখে মুখে তর্ক করবো না, দরকার পড়লে কথাই বলবো না, প্লিজ আমার জিভ কাটবেন না। হুম, মেজার অমন একাধিক অনুনয় বিনয়ে একটু চললেন না চনাপ। উঁচু হাতের জোর বাড়লো বেশ। মাহের চোয়ালটা শক্ত করে চেপে ধরে বাধ্য করতে লাগলো মুখ খুলতে। এ পর্যায়ে চোয়ালের তীব্র ব্যথা সইতে না পেরে ঠিকই মুখ খুললো মাহে। এই ফাঁকে চট করে মেজার মুখের ভেতর আঙুল ঝুঁকিয়ে দিল, জিভ চেনে ধরে মুগ্ধ। মায়ের চোখ দুটো এবার বোধহয় ফেটেই বেরোবে বাইরে। শরীরে বইতে থাকা তীব্র ঝংকারে দুর্বল মির্জা। এদিকে মুগ্ধে ঝোঁটের কোণে এক টুকরো পৈশাচিক হাসি স্পষ্ট, চোখ দুটো বাজ পাখি না তীক্ষ্ণ। তার দৃষ্টি আপাতত মাহির লালচে গোলাপি জিভের দিকে নিবদ্ধ। ধরে রাখা ধারালো চাকুটা কেমন ছিলিক দিচ্ছে চোখ বরাবর। ধীরে ধীরে চাকুটা মাহির জিভের দিকে এগোতেই ভয় তটস্থ মাহির চোখ উঁচে জ্ঞান হারায় তৎক্ষণাৎ। মুগ্ধ মুখ পাকায় বিরক্তিতে। অচেতন মাহির চোয়াল ছেড়ে দিতেই মেয়েটা কেমন লুটে পড়লো মেঝেতে। গোলাপি আভায় ছেয়ে থাকা ফুলের জমিনে। মুগ্ধ বিরক্তি নিয়ে তাকায় মির্জা পানে। পাপড়িময় জমিনে লুটিয়ে আছে মাহি। পরনে কালো রঙা ফ্রকটা খুব খারাপ না দেখালেও তাকে এই মুহূর্তে কেন যেন খুব একটা চোখে ধরেনি মুগ্ধের। ছেলেটা কেমন দাঁত খেঁচায় বিড়বিড়িয়ে আওড়ালো, ভঙ্গিমা ভালোই জানে বান্তের মেয়ে। পান থেকে চুন খসলে যখন তখন জ্ঞান হারাবে। সত্য সব নাটক। কত শত গালমন্দ করে যাচ্ছে বেচারিকে, অথচ বেচারি কি দোষ? সে যে তাকে এত ভয় দেখালো তা কি একবারও চোখে পড়েনি যুবকে? তাছাড়া পড়বে বা কিভাবে?
প্রদীপ কি কখনো নিজের তলানিতে থাকা অন্ধকার দেখে? ঠিক তেমনি মুগ্ধ দেখলো না নিজের দোষ। সে উল্টো শক্ত চোয়ালে নিজের হাতে থাকা চাকুটা ফের হাতের ভাঁজে নাড়তে থাকলো। ঠিক তখনই সেথায় হন্তদন্ত পায়ে আগমন ঘটল সিটের। বেচারা দু কদম পিছিয়ে এসে দাঁড়ালো, মুগ্ধের মাথাটা নুইয়ে রাখে ভারত কণ্ঠে কনি জানিয়ে বলল, গুড ইভিনিং মনস্টার। শুনলো মুগ্ধ। তখন পেছনে ফেরার অভ্যাস নেই তার। হাতের চাকুটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে হঠাৎ শান্ত অথচ নিরেট কণ্ঠে বললাম, O Moravia vyrastayutu Kriluya Perad স্মার্টে কেউ পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, রাইট? বারকায় সেট মাথাটা নুইয়ে রেখে বোধগম্যহীনের ন্যায় কেবল ছোট্ট স্বরে জবাব দিল। কথাটা জি অবশ্যই মনস্টার। বলতে দেরি অমনি সিটের ডান পাশে বুক বরাবর সজোরে বসলো ধারালো চাকুর তীক্ষ্ণ রগা। ঘটনার আকস্মিকতা হতবাক সেট তক্ষুনি বুকের ব্যথা মুছে গিয়ে দু হাত দিয়ে বুক চেপে ধরছে বুক। এদিকে তার বুক বরাবর ধীরে ধীরে চাকুটা আরেকটু ঠেলে দিচ্ছে মুগ্ধ। ছেলেটার বুকে নরম মাংস ছেদ করে ক্রমান্বয়ে পাঁজর ছিঁড়ে ভেতরে ঢুকছে মনস্টারের পছন্দের অস্ত্রটা। ব্যথার মাত্রা তৃপ্ততায় তার দাঁড়িয়ে থাকার জোর পায়নি সিটের পাঁজর তারা হুচ করে হাঁটু ভেঙে বসে পড়লো জমিনে। সিট আর্তনাদ করছে, ওর মুখ দিয়ে কাশির সাথে সাথে বেরোলো লৌহ। অথচ নির্দয় নিষ্ঠুর মানব মুগ্ধের তা দেখে একটু মায় হলো না। সে নিজেও ঝুঁকে দাঁড়ালো সিটের সামনে। মুখ হবে কঠিন ভাব ছেয়ে গেছে মনস্টারে। বাদামি চোখ দুটো রং পাল্টে গেছে রক্তাক্ত রক্তে লালে। ফর্সা মুখখানে সে কি ভয়ঙ্কর অবস্থা। দৃঢ় চোয়ালে কটমট ধ্বনি স্পষ্ট কানে যাচ্ছে সিটের। মুগ্ধর হাতে জোর বাড়ল, অতঃপর খপ করে এক শব্দ তুলে চাকুর অর্ধেকটা ঢুকে গেল সিটের বুকের ডান পাশে। বেচারা সিটের রক্তে হাত মেখে গেছে মুগ্ধের, অথচ সে থামছে না তবুও। উল্টো ভীষণ রাগে হিসিয়ে বললাম, আমার শিকারের উপর একচ্ছত্র আধিপত্য এবং অধিকার কেবল আমার। হোক সে শিকার আমার পছন্দের কিংবা অপছন্দের। তার দিকে যেহেতু একবার আমার চোখ পড়েছে, তার মানে তার দেহের শেষ রক্তবিন্দু থাকাকালীন সে আমার। নীরব হুমকিতে গা কাটা দিয়ে উঠছে সেটের বুকের ওপর জেকে বসেছে অসহ্য ব্যথা। তবুও চোখ দুটো নামিয়ে রাখা তার, কেননা দৃষ্টি তুলতে স্বয়ং মৃত্যুকে নিজ চোখে দেখবে সে। এর চেয়ে এমনি মরুক তাই তো ভালো। এদিকে মুগ্ধ এবার নিজের হিংস্রতা বাড়ালো। সিটের বুকে অর্ধেক ঢুকে থাকা চাবুকটা একটানে বের করে এনে ফের বসালো আরেক ঘা। এহেন কাণ্ডে চিৎকার দিয়ে উঠে সেট আর্তনাদ করতে হুট করে তার গলা চেপে ধরে মুগ্ধ কঞ্চ খাতে আমি হিসি বললাম। তাৎক্ষণিক ছোঁচ কামড়ে নিজের আর্তনাদ আটকায় সেট। চোখ দুটো ফেটে কান্না বেরোচ্ছে তার। বুকে বসেছে অগণিত ঘা। এহেন বিরক্তির তীব্রতায় শরীর দুলে উঠছে তার। ওইদিকে মুগ্ধ একের পর এক ঘা বসিয়ে যাচ্ছে সিডের বুক বরাবর। বেচারা সিডের বুকটা যখন লাল তরলে মাখামাখি, ঠিক তখনই আচমকা সিডের ঘাড় চেপে ধরে মুগ্ধ দুর্বল সিডের কানের পাশে মুখ নামিয়ে কঠিন গলায় হিসিয়ে বললাম, মনস্টার তার ভোগে কারো ভাগ সহ্য করে না বাস্টার্ড। যেটা আমি একবার চাইবো সারা দুনিয়া উল্টে গেলে সেটা জাস্ট আমার হতেই বাধ্য। আমার মানে আমার। No one can dare to look on them. If they dare, they will die. And it's loud and clear. সিডের শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে ক্রমশ। মস্তিষ্কে করা নাড়লো অন্য কিছু। বুঝে গেল মনস্টার তাকে ঠিক দেখেছে মাহির সাথে, তাই তো তার অমন হিংস্রতা চোখে পড়ল সিডের। এদিকে মুগ্ধ ততক্ষণই সোজা হয়ে দাঁড়িয়েছে, হাতের রক্ত মাখা চাকুটা খানিক ঝাঁকাতে ঝাঁকাতে পা বাড়িয়েছে অচেতন মাহির পানে। কিয়ৎক্ষণ মাহির নিশ্চল মুখ পানের কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে মনে মনে আওড়ালো, চন্দ্র বাচ্চার একজনে হয় না। মনে মনে কথা আওড়ালেও মুখে কোনো রা নেই মুগ্ধ। চোখে মুখে একরাশ রাগ বিরক্তি লেপটে নিয়ে সে হালকা ঝুঁকে এসে এক ঝটকায় অচেতন মাহিকে কোলে তুলে নিল নিজ কাঁধে। নিশ্চল মাহির হাত দুটো ঝুলছে মুগ্ধের পিঠ বরাবর, আর পা দুটো সামনে। বলিষ্ঠ পুরুষ মোচেও হাত রাখলো না মাহির গায়ে। নিজের চওড়া কাঁধে মির্জাকে এক প্রকার ফেলে রেখে আলগোছে হাত বাড়িয়ে পকেট থেকে মোটা সিগার বের করে আনলো পরক্ষণে। অতঃপর সিগারের শেষ ভাগে ঠোঁটের ভাঁজে ভাঁজে গুজে নিয়ে লাইটার ধরালো আগায়। বিশাল এক সুকটান বসিয়ে মির্জাকে কাঁধে তুলে হাঁটা ধরলো প্যালেসের দিকে। দূর থেকে এক পলক দেখলে মনে হবে এ যেন এক রাক্ষসের ভয়ানক দৃশ্য। সারা গায়ে কালো রাঙা ভারী ক্লোক,
হাতে হাতা দুটো কি বিশাল কি বিশাল, মাথায় মস্ত বড় চুপি, ছোটের কোণে জ্বলছে সিগার, হাত গুজে রাখা পকেটে, যুবকের কাঁধে অচেতন রমণী। তার পা দুটো কয়েক কদম এগুতেই গলায় কেমন আজব সুরের টান উঠল যেন, অদ্ভুত শান্তভাবে ভয়ানক কণ্ঠে গুনগুনিয়ে গাইতে লাগলো। He's a villain by the devil's law. He's a killer just for fun. Fun. Fun and fun. কাউন্টার উপর চুকচাক শব্দ হচ্ছে, কাচের বাটিগুলো নড়চড়। শপিং বোর্ডে দ্রুত হাত চালাচ্ছে মিলা, কুচি কুচি করছে গ্রিন চিলিস। পাশের ওভেনে 200 সেলসিয়াস তাপমাত্রায় ব্রেক হচ্ছে চিজ পাস্তা। উপরে গার্নিশ করার জন্য চপড চিলি তৈরি করছে রাখছে মিলা। আর মাত্র 2 মিনিট, তারপরেই বের করবে পাস্তাটা। মিলা বজ্র আগ্রহের সাথে কাজ করছে। ঠিক তখনই কিচেনের উপর কারো উপস্থিতি টের পায় মিলা, তবে সেদিকে তেমন কোনো ভ্রুক্ষেপ করেনি মেয়েটা। কিচেনে তো কত সেফটি আসে যায়, সব দিকে থোড়াই খেয়াল রাখবে সে। এদিকে মিলার পানে একজোড়া ভারী কদম এগিয়ে আসছে এতক্ষণে। মেয়েটার একদম পাশ ঘেঁষে দাঁড়াতে টনক নড়ল মিলার, গা কাটা দিয়ে উঠল অজানা ভয়। আতঙ্কে হড়বড়াতে গিয়েও ধারালো ছুরির সামনে আঙুলে নরম চামড়ায় সামান্য ঘর্ষণ লাগতেই আঙুলটা কেটে লহু গড়াতেই লাগলো মিলা। অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা করেনি মিলা, উল্টো ভীষণ ভয়ে তখনই পিছনে ঘুরে তাকাতে দেখলো মেজেনের কুচিল হাসি মাখা মুখ। মিলা ভরকায়, তৎক্ষণাৎ পেছোতে গেলেই গা বাঁধল কাউন্টারের সঙ্গে। মেজেনের কুটিল হাসি প্রশস্ত হলো বোধহয়। তিনি কেমন গলা উঁচিয়ে বাদবাকি কিচেন স্টাফদের উদ্দেশ্যে বললেন, সবাই বাইরে যাও, আমার ওর সাথে কিছু কথা আছে। প্যালেসের ঊর্ধ্বতন মেইট হচ্ছেন মেইডেন ইরা, তার কথা অগ্রাহ্য করবার সাধ্যি কার আছে শুনি। সবাই কি সুন্দর মাথা নুইয়ে চলে যেতে লাগলেন কিচেন থেকে। মিলা ভারত ঢোক গিলছে মুখ ফুটে, সবাইকে বলতে চাচ্ছে যেও না, আমায় ছেড়ে যেও না। কিন্তু মনের কথাগুলো মুখ অব্দি ফোটেনি তার। ভয় আতঙ্কে তটস্থ তনমন। এদিকে সবাই চলে যেতে মেইডেন বোধহয় সুযোগই পেলেন। তখনই এক হিংস্র থাবায় আঁকড়ে ধরলেন মিলার সোনালি রঙা চুলের মধ্যে। মিলা ছোঁচ কামড়ে ব্যথা সইল ব্যথাটুকু। মেইডেন মিলার মাথাটা খানিক ঝাঁকিয়ে কটমটিয়ে বলতে লাগলেন, কি বলেছিস ওকে? সত্যি করে বল, কি জানিয়েছিস ওকে? মিলা মুখ খুলল না, ছোট কামড়ে অশ্রু বিসর্জন দিচ্ছেন নীরবে। মেজেনের বুঝি রাগ বাড়লো তা দেখে। তিনি তৎক্ষণাৎ নিজের অপর রূপখানা দেখাতে উদ্যত হলেন। নিজের কাঁধ থেকে শালটা তক্ষুনি খুলে নিয়ে শালের একাংশ জোর করে ঠেলে দিলেন মিলার মুখে। মিলা হতভম্ব চোখে তাকিয়ে রইল কেবল। মুখ থেকে শালটা সরাতে চাইলেন মেজেন সপাটে তার গাল বরাবর বসিয়ে দিলেন এক চরের তীব্রতায় হেলে পড়ে মিলা। গাল চোখ ফেঁচে বেরোলো অশ্রুকণার দুয়ার। মেজেন এতটুকুই থামলেন না, মিলার চুলগুলো মুঠোয় চেপে ফের জিজ্ঞেস করলেন, এখনো সময় আছে, বল ওকে কি বলেছিস? মিলা এবারও নিশ্চুপ। সেই নিশ্চুপতাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ালো। মেইজেন হিংস্র হলেন, নিজের চিরচেনা মুখোশটা তৎক্ষণ সরিয়ে দিয়ে উন্মুক্ত হলেন নিজের ভয়ানক অলক্ষ্য রূপে। এক হাতে তখনই মিলার বাম হাতটা চেপে ধরে অন্য হাতে কাউন্টারের উপর অন করে রাখা ওভেনের দরজাটা এক টানে খুলে দিলেন। অতঃপর চোখের পলকে মিলার হাতখানা চেপে ধরে ঢুকিয়ে দিলেন গরম ওভেনে। মুহূর্তেই বুক ফাটা আর্তনাদে ফেটে পড়ে মিলা, কিন্তু তার অমন বুক ফাটা আর্তনাদ বাইরে কেউই শুনল না। মেজেন ইরা সেই সুযোগ রাখলই না। প্রায় মিনিট খানেক বাদে ওভেন থেকে মিলার হাতখানা বের করে আনলেন মেজেন। আহারে বেচারি হাতের উপরাংশ চামড়া কেমন উঠে গিয়েছে, সেই দিকে তাকিয়ে থেকে বাঁকা হাসলো মেজেন। আরেক ধাপ পৈশাচিকতা বজায় রেখে তখনই চপিং বোর্ডে চপ করে রাখা গ্রিন চিলিগুলো হাতে তুলে মাখিয়ে দিলেন মিলার পুরা হাতটা। এবার বোধহয় হাতের যন্ত্রণায় মরেই যাবে মিলা। মেয়েটা রীতিমতো ছটফটাচ্ছে কষ্টে, অথচ মেজেনের চোখের কোনায় এক চিলতে হিংস্র হাসির রেশ স্পষ্ট দৃশ্যমান। তিনি ছটফটাতে থাকা মিলার চুলগুলো ফের চেপে ধরে হিসিয়ে আলটিমেটাম দিয়ে বললেন, খবরদার, ভুলেও আমার পথের কাঁটা হয়ে দাঁড়ানোর চেষ্টা করিস না, নয়তোবা তোর প্রাণটা কিন্তু অল্প বয়সী খোয়াতে হবে। ভুলে যাস না আমার এ বাড়িতে কেন এসেছি। সেই ছেলের দুদিনের মোহে পড়ে এত সহজে সবকিছু ভুলে গেলে কিভাবে হবে? আমাদের তো আরো অনেক কিছু করতে হবে, ধ্বংস করতে হবে ওকে। তুলনায় নরম বিছানায় শুয়ে থাকায় মনে হচ্ছে ভারী শরীরটা বুঝি হাওয়ায় ভাসছে। অসারতায় ডুবে থাকা হাত পাগুলো কেমন নড়চড়বিহীন পড়ে আছে। চোখ দুটো বুজে থাকলো, মস্তিষ্ক ধীরে ধীরে সজাগ হচ্ছে মাহিরার।
একটু টের পাচ্ছে পায়ের পাতায় কারো শীতল হাতের স্পর্শ। ধীরে ধীরে সেই স্পর্শ গাঢ় হচ্ছে, পায়ের পাতা ছেড়ে দিয়ে উঠে আসছে টাকনু বরাবর। মুহূর্তেই সম্পূর্ণ সজাগ হলো মাহি। পায়ে অমন শিরশিরে পরশ অনুভূত হতেই শোয়া ছেড়ে লাফিয়ে উঠল মেয়েটা। ভয়ার্ত চোখ গিলে সম্মুখে তাকাতেই দেখে মেইডেন ইরা কেমন ছলছল চোখে তাকিয়ে আছে তার পানে। মাহি ভরকায়, সময় নেই, নিজেকে সামলে সন্ধিহান গলায় আওড়ায়, আপনি এখানে? মেইডেন কথা বলতে পারছে না কেন যেন। তার চোখ দুটো বোধহয় কথা বলছে, আজ জানাচ্ছে মাহির কষ্টে তিনিও কষ্ট পাচ্ছেন। মাহি কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল মধ্যবয়সী আধারে ছেয়ে থাকা মুখপানে। ছোট নাড়িয়ে ফের কিছু বলতে যাবে অমনি ঘটে গেল এক অতর্কিত ঘটনা। মেইডেন কেমন ছুটছে এসে মিজকে বুকের সঙ্গে চেপে ধরলেন আচমকা। ঘটনার আকস্মিকতা হতবিহ্বল মাহি। পাথরের ন্যায় বসে রইলেন কেবল। এদিকে মেইজেন কাঁদছেন, হু হু করে কাঁদছেন। এই কান্নায় নেই কোনো নাটকীয়তা, আছে কেবল বুক চেরা আর্তনাদ। মায়ের বোধগম্য হচ্ছে না মেইজেনের এহেন বাঁধহীন কান্নার কারণ। সময় যত পেরোচ্ছে ততই যেন বেড়ে যাচ্ছে মেইজেনের কান্নার বেগ। মাহি তার পাথরের ন্যায় বসে থাকার মুরদ রইল না। ধীরে ধীরে মেইজেনের পিছের উপর এক হাত উঁচিয়ে এনে আলগোছে রাখলো সে। খানিক গলা খাকারি দিয়ে বলতে লাগলো, কি হয়েছে আপনার মেরিন? এভাবে কেন কাঁদছেন? মেইডেন তৎক্ষণাৎ জবাব দিলেন না, অথচ মাহিকে বুকের সঙ্গে শক্ত করে চেপে ধরে চোখ বুজে কেমন পাগলের ন্যায় বেরবির করে বললেন, আমার মামুনি মারিয়া, আমার আদুরে মেয়ে, মা তোমাকে খুব ভালোবাসি মা। মাহির বোধগম্য হলো না এহেন ভিনদেশি ভাষা। সে তৎপর হলো মেইজেনকে থামাতে। মেইজেনের পিছের উপর আলতো করে হাত বুলিয়ে নরম কণ্ঠে বলছে, কান্না থামান মেরিন। হঠাৎ করে কি হলো আপনার? কথাটা শুনলেন মেইজেন তড়িৎ নিজের উপচে পড়া আবেগগুলোকে দমালেন দক্ষতায়। রইস হয়ে বড় একখানে ঢোক গেলেন কান্নাগুলো গলার কাছে আটকে ফেলতে। অতঃপর ভীষণ চেষ্টায় নিজেকে কোনো মতে সামলিয়ে নিয়ে মাহিকে ছাড়লেন। মাহি বেচারি ছাড়া পেয়েই তৎক্ষণাৎ বুক থেকে সরে এলো মেইজেনের। সন্দিগ্ধ দৃষ্টি তুলে তাকাতে দেখলো মেইজেন কেমন হাঁ করে তাকিয়ে আছে তার পানেই, চোখে পলক পড়ছে না মধ্যবয়সীর। মাহি খানিক অস্বস্তিতে পড়লো তার অমন চাহনি দেখে। সামান্য ঝুঁকলে শুকনো কাঠ গলাটা কোনো মতে ভিজিয়ে নিয়ে মুখ খুলল। আপনি কি কিছু বলবেন মেরিন? আমাকে ক্ষমা করে দাও। কথার পিছে এহেন অপ্রাসঙ্গিক বাক্য বোধহয় সুবিধের ছেকলো মাহির নিকট। মেয়েটার সন্দিগ্ধ মুখায়ব তো তাই বলছে। সে তৎক্ষণাৎ কপালে গোটা কতক সন্দেহের ভাঁজ চেনে গম্ভীর কণ্ঠে আওড়ায়, মানে হঠাৎ ক্ষমার প্রসঙ্গ আসলো কোত্থেকে? মেরিন স্মিত হাসলেন। প্রত্যুত্তরে সঠিক জবাব না দিয়ে আলগোছে মাহির এক হাত টেনে নিয়ে চোট বসালেন হাতের উল্টো পিছে। মনে মনে বললেন, ভবিষ্যতে ক্ষমা চাওয়ার সময় পাবো না ডিয়ার, কেননা তোমার আয়ুর স্থায়ী খুব বেশি দিন নেই। সোচি ক্যাসিনো অ্যান্ড রিসর্ট শহর থেকে বেশ দূরত্বে অবস্থিত। ক্যাসিনোটি বাইরে থেকে দেখতে যতটা বিলাসবহুল, ভেতর থেকে দেখলে ততটাই গা ছমছমে রহস্যময় বোধ। উক্ত ক্যাসিনোতে দিনের বেলা বিভিন্ন ধরনের বেচিং কিংবা জুয়ার আসর বসলেও সন্ধ্যা হতে না হতে ক্যাসিনোর সম্মুখ দুয়ারে বন্ধ হয়ে যায় সাধারণের জন্য। তবে রাত যত গভীর হয় উক্ত ক্যাসিনোতে বিভিন্ন গ্যাংস্টারের আসা যাওয়ার বোধ হয় ততই বেড়ে যায়। সোচি রিসোর্টের বেসমেন্ট আলিশান কক্ষের ন্যায় জায়গাটিতে সাজিয়ে রাখা বড় একখানা গোলাকার টেবিল। টেবিলের ওপর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা বিদেশি ইললিগাল অস্ত্র। পাশেই স্তূপ জমিয়েছে সাদা কোকিন পাউডার। টেবিলের হেড অফ দ্য চেয়ার বাদ রেখে বাকি চেয়ারে গোল হয়ে বসে আছে বেশ কিছু নামি দামি গ্যাংস্টার। আন্ডারওয়ার্ল্ডের কালো জগতে যাদের রয়েছে অবাধ বিচরণ, প্রত্যেকের চোখে মুখে অপেক্ষা পরিলিখিত। যেন সবাই বেশ আগ্রহ নিয়ে বসে আছে কারো আগমনের অপেক্ষায়। সময় গড়াচ্ছে কক্ষ উপস্থিত প্রতিটি মানুষের বিরক্তি বাড়ছে তরতর করে। তারা কি আর যেন তেন মানুষ, শত হলো গ্যাংস্টার বলে কথা। তাদের এভাবে ডেকে এনে অপেক্ষা করানো মানেটা কি? তাদের সময়ের কি কোনো মূল্য নেই? কথাগুলো ভাবতে ভাবতে উপস্থিত গ্যাংস্টারদের মধ্যে থেকে তক্ষুনি উঠে দাঁড়ায় বেঞ্জামিন। স্পেনের মাউরো গ্যাংয়ের হেড, মধ্যবয়সী লোক, পেঁচা, ভারী উঁচু, মাথাভর্তি কোঁকড়ানো চুল, গায়ের রংটা বেশ ময়লা। তিনি বর্ষা ছেড়ে উঠেই কেমন চিরবিরানো কণ্ঠে বলে উঠছেন, হোয়াট দ্য হেল ইজ দিস গোয়িং অন হেয়ার? কতক্ষণ যাবৎ বসে আছি আমরা, অথচ মনস্টারের আসার কোনো নামগন্ধ নেই। তিনি না এলে ডিল ফাইনাল হবে কিভাবে? জানবো কিভাবে কে কয়টা কন্টেনার পাচ্ছি?
বেঞ্জামিনের কণ্ঠে সে কি তেজ, ভাষা প্রয়োগ হয়েছে রূঢ়তা। বাদ বাকি সবাই মনোযোগ দিয়ে শুনলো কথাটা, তবে গায়ে মাখলো না কেউ। আশ্চর্য হলো সত্যি কারো মুখে তেমন কোনো বিরক্তির ভাস নেই, যেমনটা আছে বেঞ্জামিনের মুখ হয় হবে। তাদের ভাব দেখে মনে হচ্ছে তারা বুঝি এহেন অপেক্ষা অভ্যস্ত। বেঞ্জামিন চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সকলের মুখ পরীক্ষা করলো একবার। কই, সে ভাবলো এভাবে প্রতিবাদী আওয়াজ তুলে বাকিরাও নিশ্চিত তার সঙ্গে সায় দেবে, অথচ কাণ্ড দেখো হলো এর উল্টো। বেঞ্জামিন ভারী অপমানিতই বোধ করলো এবার। কপালের চাপড়ায় ঝুলে থাকা বিরক্তির ছাপগুলো ধীরে ধীরে রূপান্তরিত হলো রাগে, ক্ষোভে। সে কেমন গজগজ করতে করতে চেয়ার ছেড়ে উঠে চলে যেতে উদ্যত হয়েছে। পেছন থেকে ভেসে আসে ভিক্টর তথা থাইল্যান্ডের মিয়ামি গ্যাংয়ের লিডারের দারাজ কণ্ঠ। প্রাণে বাঁচতে চাইলে আর এক কদমও বাড়াবে না বেঞ্জামিন, কেননা এখানে আসার নিষিদ্ধটা যার যার ইচ্ছেতে হলেও এখান থেকে বেরোনোর সিদ্ধান্তটা কেবল শ্যাডো মনস্টারের হাতেই থাকে। তাই অতিরিক্ত লাফালাফি না করে বসে পড়ুন। থামলেন বেঞ্জামিন, ভাবুক হলেন পর মুহূর্তে। রাশিয়ার সবচেয়ে বড় লিডার গ্যাং তথা রুশদির সাথে যুক্ত হওয়ার প্রথম কোনো ডিলিংয়ে সরাসরি অংশ নিয়েছে বেঞ্জামিন। জানে না এই গ্যাংয়ে তথাকথিত অনেক রোলস, স্রেফ লোকের মুখে শুনেছে এদের নাম যাক। মনের মধ্যে একটু কৌতূহল থাকা সত্ত্বেও এখন অবধি শ্যাডো মনস্টার নামক ব্যক্তিটাকে একটিবারের জন্য দেখার সৌভাগ্য মেলেনি তার। এই নিয়ে বেচারার ভারী বিরক্ত। হতে চেয়েছিল মনস্টারের ফেভারিট, অথচ এখন দেখো গুচি উল্টোই গেল এক মুহূর্তে। বেঞ্জামিন কপট অতিষ্ঠ মুখে ফের চলে এলো নিজ আসনে। পরনে দামি কোটচার পেজের কাছে বোতামটা খুলে নিয়ে আলগোছে বসলো চেয়ারে। খানিকক্ষণ সাপের ন্যায় হুদায় ফুসফুস করে যখন দেখলো স্বস্তি মিলছে না, ঠিক তখনই বেচারা খানিকটা বেঁকেই বসে পাশের জনকে চাপা স্বরে জিজ্ঞেস করে, কখন আসবে মনস্টার? ভিক্টর কোকন হাতাচ্ছে, কখনো আবার পকেটে তুলে নাকের কাছে নিয়ে এসে ঘ্রাণ শুকছে জোরালোভাবে। তনবতে বেঞ্জামিনের অমন প্রশ্নের জবাবে শ্লেষাত্মক হাসল ভিক্টর। শ্লেষাত্মক কঞ্চে বলল, যখন মনস্টারের মন চাইবে। উত্তরটা মন মতো হয়নি বেঞ্জামিনের। লোকটা কেমন নাক মুখ কুচকে বসে এলো নিজ জায়গায়। এরই মধ্যে কক্ষটিতে প্রবেশ করে বেশ কিছু সশস্ত্র বডিগার্ড। প্রত্যেকে ছুটে এসে ঘিরে ধরল পুরো কক্ষটি। সবার গায়ে একই রকম সাদা পোশাক, হাতে দামি দামি অস্ত্র। কক্ষে উপস্থিত সকলের নজর পড়লো দরজার দিকে। দেখলো ধীরে ধীরে একজোড়া বুট পরিহিত পা গটগটিয়ে ঢুকছে ভেতরে। সবার দৃষ্টি ক্রমশ উপরে উঠলো। কিছুক্ষণ বাদেই সবার চক্ষু গোচর হলো মেজেন্টা রঙের স্যুট পরিহিত এক সুদর্শন যুবককে। যুবকের চোখগুলোতে কুচিল হাসির বেশ স্পষ্ট। মাথার চুলগুলো ছোট ছোট কাট দেওয়া, গালচা আবৃত খোঁচা খোঁচা দাড়িতে। পরনে শার্টের উপরিভাগে বেশ কটি বোতাম খোলা। যুবক সবাইকে এক পলক দেখে বাঁকা হাসলো। পা দুটোর দাম্ভিক কদমে টেবিলের দিকে এগিয়ে আসতে আসতে ভরাট কণ্ঠে বলল, হেই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ? ডিল এখনো ফাইনাল হয়নি? ভিক্টর ঠোঁট পিষে হাসলো। পেছনের চেয়ারের হাতলে এক হাত উঁচিয়ে রেখেই বসলো। পরক্ষণে রয়েছে বলল, না, তোমরা জন্যই ওয়েট করেছিলাম। যুবক হুট করেই নিচের ছোচখানা কামড়ে ধরলো কেন যেন। পর মুহূর্তেই নিজের আর্টিফিশিয়াল লেন্স পরিহিত চোখ দুটো খানিক কুচকে তাকালো ভিক্টরের দিকে। সময় নিয়ে শুধল। মনস্টার কোথায়? ভিক্টর আগের ন্যায় হাসলো, মাথাটা সামান্য কাজ করে রহস্যময় কণ্ঠে আওড়ালো, ওহ নিক, স্টপ দিস জোকারি। মনস্টার কোথায় সেটা আমরা না জানলেও তুমি ঠিকই জানো। সেটা আমরা জানি, শত হলেও শ্যাডো মনস্টারের চিরশত্রু বলে কথা। তুমি তো তার খবর রাখবেই। নিক ক্রু হাসলো, মনে হচ্ছে চোখ দুটো তীক্ষ্ণ করে নিয়ে হাত দুখানা গুজে দিল প্যান্টের পকেটে। অতঃপর পা দুটো সামান্য ফাঁক করে আরামে দাঁড়িয়ে বলতে লাগলো, বাহ, তুমি দেখছি ইদানিং ব্রেন খাটাতে শিখে গেছো ভিক্টর। যদিও বা ভুল বলনি তুমি, এর জন্য অবশ্য তোমাকে একটা গিফট দেওয়া উচিত। কি দেওয়া যায়? নিক ভাবুকের ন্যায় ঠোঁট উল্টালো, মাথাটা নুইয়ে রেখে ধীরে পায়ে কদম বাড়ালো টেবিলের এক পাশে। খানিকক্ষণ সময় নিয়ে ভাবলো কিছু একটা। অতঃপর কেমন বাঁকা হেসে চোখে তাকালো ভিক্টরের পানে। শট করে বলে উঠল, যাও, আজ পুরো রাতের জন্য আমার অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ড তোমার। আই নো ইউ ওয়েন্ট টু হুক আপ উইথ হার মেনি টাইমস, সো গন। আজও তোমার। হকচকে ওঠে ভিক্টর। কানে ভুল শুনলো কিনা যাচাই করতে আচমকাই বলে বসে, হোয়াট
নিক ক্রু হাসছে, পা দুটো ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভিক্টরের কাছে। ভিক্টর হতবাক চোখে তাকিয়ে আছে এখনো। ততক্ষণে নিক এসে দাঁড়িয়েছে ভিক্টরের পেছনে, হালকা ঝুঁকে এসে নিকের কান বরাবর মুখ এনে দুষ্টু কঞ্চে বলল, You know what, Victor? She's too went in bed. I think you love it. ভিক্টরের অপবিত্র মনটা বুঝেই লাফাচ্ছে রীতিমতো। তার সারা মুখে ছড়িয়ে গিয়েছে কামুকতার ছাপ। নিকের অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডের প্রতি সেই কবে থেকে ঝোঁক ছিল তার, তবে আগ বাড়িয়ে কিছু বলার বা করার সাহস হয়ে ওঠেনি কখনো। আজ যেহেতু যেচে পড়ে সুযোগ পেয়েছে, তাহলে শুধু শুধু এই সুযোগ হাতছাড়া করবে কেন শুনি? এদিকে অ্যান প্রস্তাবে ভিক্টর যতটা খুশি হয়েছে, অন্য একটা মানুষ ঠিক ততটাই ক্রোধান্বিত হচ্ছে। টেবিলে একদম কর্নারের চেয়ারে মাথা নিয়ে বসে থাকা আলেকজান্ডার ক্রমান্বয়ে ফুঁসছে রাগে। সুশ্রী ফর্সা মুখটা তার লাল হয়ে যাচ্ছে ক্রমশ, কেননা নিকের অস্ট্রেলিয়ান গার্লফ্রেন্ডটা যে আর কেউ নয়, বরং তার স্ত্রী মেরিন। একবার এক ডিল ফাইনাল করতে এসেছিল আলেকজান্ডার, সঙ্গে এসেছিল মেরিন। সেই দিনই নিক দেখে ফেলেছিল মেরিনকে। প্রথম নিকের বিহেভিয়ারে যথেষ্ট ক্যাজুয়াল থাকলেও পরবর্তীতে তার আচরণ হয়ে ওঠে উন্মাদের ন্যায়। নিজের ক্ষমতা বলে আলেকজান্ডারকে জোর করে আটকে রেখে তারই সামনে থেকে বেচারি মেরিনকে জোর করে তুলে নিয়ে যায় নিক। আলেকজান্ডার কতবার চেষ্টা করেছে নিজের স্ত্রীকে ছাড়িয়ে আনতে, কিন্তু ততবারই বরাবরই ব্যর্থ হয়েছে নিকের ক্ষমতার কাছে। এ ছেলে যে আস্ত একটা শয়তান, যেটাকে একবার নজর দেয় সেটা নিজের নামে হাসিল করা না করা অবধি শান্ত থাকে না। আলেকজান্ডারের চোখ দুটো ভরে যাচ্ছে ঘৃণার অশ্রুতে। নিজ বেদনায় মত্ত থাকা বেচারা খেয়ালই করেনি তার পেছনে কখন যে নিক এসে দাঁড়িয়েছে। সে হঠাৎ শুনল নিকের দুষ্টু কঞ্চে চিৎকারি। By the way, Alex, you know something? তোমার ওয়াইফ কিন্তু আমাকে দিয়ে ভারী প্লেসড। কজ তোমারটা তুলনায় আমারটার গর্জন তাকে বেশি কাঁদিয়েছি। তৎক্ষণাৎ তাতে দাঁত চেপে ধরে অ্যালেক্স চোখ দুটো বুজে ফেলে অসম্ভব রাগে। চোয়ালটা কেমন থরথর করে কাঁপছে তার। নিক বোধহয় পৈশাচিক হাসলো তা দেখে। রয়েছে শটান হয়ে দাঁড়াতে হঠাৎই তার দৃষ্টি আটকালো দরজার দিকে। এক গাদা কালো পোশাকধারী গার্ডস ঢুকছে দৌড়ে দৌড়ে। জনে জনে গিয়ে স্ট্যান্ড নিল নিজস্ব আঙ্গিকে। নিক শটান হয়ে দাঁড়িয়ে এবার দুহাতে ফের প্যান্টের পকেটে গুজে নিয়ে বাঁকা হেসে বিড়বিড় করে, ব্লাডি মনস্টার ইজ কাম। প্রত্যেকেই নিজেদের মাথা নুইয়ে ফেলে সঙ্গে সঙ্গে মিনিট খানিক বাদে কক্ষে ঢুকলো একদম ধবধবে সাদা রঙা লম্বা কোট পরিহিত অ্যাজেন, মাথায় গোলাকার টুপি, তবে তার টুপির দৈর্ঘ্য অত বেশি নয়। সে গম্ভীর মুখে সম্মুখে পা বাড়াতে হঠাৎই শুনল নিকের বাঁকা কণ্ঠ, বাহ, সাপের আসার বদল দেখছি বিচ্ছু চলে এলো। অ্যাডুইন গম্ভীর পুরুষ, হুটহাট কথা জবাব দেওয়ার অভ্যাস নেই তার। সে নিজের গাম্ভীর্য বজায় রেখে ধীরে ধীরে হাত বাড়িয়ে মাথা থেকে চুপিচা নামিয়ে আনলো আলগোছে। অতঃপর নিকের পানে ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে থেকে গম্ভীর গলায় শুধল, এসব ছোটখাটো কাজের জন্য বিচ্ছুই যথেষ্ট মিস্টার নিকোলাস, কারণ সাপ আসে কেবল ছোবল মারতে। নিক চোখ বাঁকায় শক্ত চোয়ালে সন্দিহান গলায় জিজ্ঞেস করে, সার্কাজম করলে? গম্ভীর মুখ অ্যাজেন বুঝি ছোট দুটো পিছে হাসলো একটুখানি। মুখাবে এক প্রকার রহস্যময় ভঙ্গিমা ফুটিয়ে প্রত্যুত্তরে বলল, ফ্যাক্ট বললাম। মোটেও পছন্দ হলো না নিকের। তার মুখাবে পরিবর্তন নেই স্পষ্ট। এদিকে অ্যাজুইনের এহেন কট্টর জবাবে শ্লেষাত্মক হাসলো সবাই। তৎক্ষণাৎ মিটিমিটি হাসিতে ফেটে পড়লো সকলে। অ্যাজুইন সেদিকে নজর দিল না, চুপচাপ গটগটিয়ে এগিয়ে গেল হেড অফ দ্য চেয়ারের কাছে। ভীষণ শ্রদ্ধায় চেয়ারে না বসে চেয়ারের ঠিক পাশাপাশি দাঁড়ালো। নিকের এতেও সমস্যা। সরু চোখে ঘাড় বাঁকিয়ে চেয়ে থেকে গমগমি গলায় বলল, সাপ যেহেতু তোমাকে তার জায়গায় পাঠিয়েছে, তাহলে তার জায়গায় বসছো না কেন? অ্যাডুইন প্রত্যুত্তর করল না, সঠনভাবে দাঁড়িয়ে বা হাতটা পাশে বাড়িয়ে দিতে একজন গার্ড এগিয়ে এসে তার হাতে ল্যাপটপটা ধরিয়ে দিল। অ্যাডুইন তখনই ল্যাপটপটা টেবিলের উপর রেখে দক্ষ হাতে কিবোর্ড চাপলো বেশ কিছুক্ষণ। অতঃপর মিনিট খানেক বাদেই পেছনের বিশাল স্ক্রিনে দেখা গেল এক রহস্যময় মানব ওরফে
দি শ্যাডো মনস্টার অবয়ব। অ্যাজুইন প্রজেক্টের সাথে ল্যাপটপ স্ক্রিন কানেক্ট করে তখনই শটান হয়ে দাঁড়ায়। বাদবাকি গ্যাংস্টাররা মাথা নুয়ে রেখেছে, সঙ্গে আছে নিকো। এমনিতেই মহাশয় মুখে যতই ফটর ফটর করুক না কেন, মনস্টারের সামনে তার কোনো হিকড়ি চলে না। ওইদিকে অ্যাজুইনের পেছনে স্ক্রিনে চলাচল করছে মনস্টার অবয়ব। যুবক পায়ের উপর পা তুলে ভীষণ আইসিতে বসে আছে রাজকীয় সোফায়। তার এক হাতে প্রতীকী হিসাবে মনস্টারের সিগনেচার ব্রেসলেটটা স্পষ্ট দৃষ্টিগোচর হচ্ছে। যুবকের গায়ে বরাবরের ন্যায় কালো ওভারক্লক, মাথায় গোলাকার টুপি, তার দেহের অংশ দেখা গেল মুখটা ঢেকে আছে অন্ধকারে। সে এবার নিজের ভারী কঞ্চে বলতে শুরু করলো। বিট শুরু কর। কত কর্ণপুরে পৌঁছাতে শুরু হলো বেচ। একে একে প্রত্যেকটা গ্যাংস্টার নিজেদের সর্বোচ্চ দাম দিয়ে কিনে নিতে লাগলো অস্ত্র ভর্তি কন্টেনার। শ্যাডো মনস্টার আড়ালে থেকেই প্রত্যেকে বুঝে যাচ্ছে নিজেদের কাজ, কে কোথায় কবে কিভাবে কন্টেনার নেবে আনবে সবকিছু। সবার মনোযোগ কাজের দিকে থাকলেও একমাত্র নিকের মনোযোগ অন্যত্র। তার বিষাক্ত মন ভাবছে অন্য কিছু। আজ এই শ্যাডো মনস্টারের জায়গা তার থাকার কথা ছিল, অথচ ভাগ্য দেখো হয়েছে তার উল্টো। রাত প্রায় 12:30টার কাছাকাছি। ঘুম নেই মাহের চোখে, অস্থিরতায় বুধ হয়েছে শরীর। রাতের খাবার চাও এখনো খায়নি মেয়েচা। কেন যেন ক্ষুধা নামক ইচ্ছেটুকু আপাতত তার মধ্যে নেই। মাহি চুপচাপ পা গুছিয়ে বসে আছে জানালার পাশে কাউচের উপর। ছলছল চোখ দুটো অধরে আসমানের পানে নিবদ্ধ, নীরবে তাকিয়ে আছে এক দৃষ্টে। আকাশের আজ চাঁদ উঠেনি, মিটমিটিয়ে জ্বলছে তারাগুলো। চাঁদের পানে চেয়ে থাকতে ভীষণ শান্তি পাচ্ছে মেয়েচা। সে যখন নিজ প্রশান্তিতে মত্ত ঠিক তখনই ফুড র্যাক নিয়ে কক্ষে আগমন ঘটে মেইডেন ইরার। মেঝেতে হালকা ঘর্ষণের শব্দ পেয়ে তৎক্ষণাৎ ঘাড় বাঁকায় মাহি। মেইডেন খাবারের নিয়ে আসতেই দেখে ফের মুখ ঘুরিয়ে নেয় মেয়েটা। অনীহার সুরে বলে, কেন আনলেন আবার? আপনাকে না বললাম আমি খাবো না? মেইডেন শুনেও নাশার ভান রয়েছে ফুড র্যাকটা ছেলে নিয়ে এলেন কাউচের সামনে। পা ঘুরিয়ে নীরবে বসলেন মাহির পায়ের কাছে। মাহি তৎক্ষণাৎ নিজের পা দুটো গুটিয়ে নেয়। মেজেন তখন আলতো করে হেসে হাত রাখলেন মেজেনের হাঁটুর উপর। মেচার হাঁটুর উপর নরম কণ্ঠে শুধলেন, খেয়ে নাও ডিয়ার, আমার ঔষধ খেতে হবে। আপনার ওষুধ আপনিই খাবেন, আমি তো আপনাকে ধরে রাখিনি মেইডিন। মেজেন ঠোঁট উল্টালেন, মুখভঙ্গি কপট নাটকীয়তা ভাব ধরে সুর টেনে টেনে বললেন, বারে, খাবার না খেয়ে কিভাবে ঔষধ খাবো শুনি? হতবাক মাহি। খুব বেশিক্ষণ জড়সড় ভাব নিয়ে বসে থাকার আর হলোই না মেচার। তৎক্ষণাৎ নড়ে চড়ে বসে মেজেনের পানে শান্ত চোখে তাকিয়ে থেকে নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপনি এখনো খাননি? দুই ধারে এবার কয়েক মাথা নাড়ায় মেজেন। অন্যত্র চোখ ঘুরিয়ে গলায় একটা নমনীয়তার ছেলে জবাবে বললেন, যেখানে আমার মেয়েটা এখনো না খেয়ে আছে সেখানে আমি কিভাবে খাই বলো তো? মাই নরম মনে মানুষ, খুব সহজেই যে কাউকে বিশ্বাস করে ফেলার দোষ রয়েছে তার। আজও ঘটল একই ঘটনা। মেয়েদের মায়ার কান্নায় মেজা ভুলে গেল সব, নিজের একটা অনীহা থাকা সত্ত্বেও। কেবলমাত্র মেজেনের কথা চিন্তা করে রাজি হয়ে গেল খাবার খেতে। মেডিন বুঝিয়ে এতে রাজস্বর আনন্দই পেলেন। তখনই সার্ভিং র্যাক থেকে দুটো প্লেট নিয়ে এলেন সামনে। ধীরে ধীরে নিজের পাতে এবং মাহির পাতে খাবার বেড়ে দিলেন একটু একটু করে। অতঃপর র্যাক থেকে এক বাটি বড় চিংড়ির মালাইকারি তুলে হাতে নিলেন তিনি। খুব যত্ন করে মাহির পাতের কোণে খানিকটা তরকারি দিয়ে বাটিটা সরিয়ে নিতে চাইলেন। মাহি কেমন জোর দেখিয়ে বলে উঠছে, আপনিও নিন না, চিংড়ির মালাইকারি কিন্তু খুব স্বাদের হয়। এমন কথায় মেজেন কেমন থতমতে খেলেন মনে হচ্ছে। মানুষটার মুখ হবে কাছুমাছু ভাবে স্পষ্ট, যেন খাবারটা নিজ পাতে নিলেই কিছু একটা ঘটে যাবে তার সঙ্গে। মেজেন প্রসঙ্গ ঘোরাতে কেমন আফসোস নিয়ে বললেন, আর বলো না ডিয়ার, খেতে তো আমিও চাই, বাট আমার আবার চিংড়িতে মারাত্মক অ্যালার্জি। মুখে নেওয়া মাত্রই নিঃশ্বাস আটকে আসে, তাই ডাক্তার বারণ করেছে চিংড়ি খেতে। সহজ সরল মাহি ধরে নিল কাহিনী সত্য, তাই তো সে আর জোরই করলো না মেজেনকে। নিজের পাতে কবজি ডুবিয়ে খেতে লাগলো কেমন। তবে তরকারিটা একটু মুখে নিতেই স্বাদে ভারী তারতম্যই পেলেন মেচা। শঙ্কিত মনে প্লেটটা নাকের কাছে নিয়ে এসে ঘ্রাণ শুকলো একবার। তার কেন যেন মনে হচ্ছে তরকারিটার স্বাদটা একটু ভিন্ন। এদিকে মেজেন মাইকে খাওয়া থামাতে দেখে উদ্বিগ্ন হলেন। জেসে পড়ে তারা দেখিয়ে বললেন, কি হলো, খাও। মাহি ভাত মাখাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে, মাথাটা নুইয়ে রেখে বলে হচ্ছে, মাছটা কেমন যেন লাগছে।
মেইডেন হাসলেন, ইতস্তত কণ্ঠে পরক্ষণে শুধলেন। বিদেশি মাছ তো, আর আমিও ফার্স্ট টাইম রান্না করলাম, তাই হয়তো এমন লাগছে তোমার কাছে। মায়ের মনটা কেমন খচখচ করছে, তবুও সৌন্দর্য রক্ষার্থে কোনো মতে খাবার চুকু খেলো মির্জা। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, প্রথমে দু লোকমা নাক সিটকাতে মুখে তুলো, বাদবাকি অবশিষ্ট খাবারটুকু এক প্রকার কাপুস কুপুস করে গিলছে মাহি। মেয়েটার চোখে মুখে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে ক্রমশ। তার চোখ দুটো নিভু নিভু হয়ে যাচ্ছে, ঠোঁটের কোণে নেশাগ্রস্তের ন্যায় ঝুলছে শূন্য হাসি। মেইডেন এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন মাহির মুখ পানে। যেই দেখলেন মাহির মুখখানে পরিবর্তন নেমেছে, অমনি বাঁকা হাসলেন তিনি। খানিকটা এগিয়ে এসে চাপা স্বরে মাহিকে বললেন, কেমন লাগছে ডিয়ার? নেশাগ্রস্ত দেখাচ্ছে মাহিকে। মেয়েটা তৃপ্তি ঠেকুর তুলে হাসি ভঙ্গিতে জবাব দেয়। আমি উঠছি, এই দেখো। এতক্ষণে স্বস্তি নিঃশ্বাস ফেললেন মেয়েছেন, বুঝে গেলেন ঔষধে কাজ হয়েছে। তিনি তৎক্ষণাৎ হাত থেকে খাবার প্লেটটা নামিয়ে রেখে এগুলেন মাহির পানে। মাহির কানের কাছে মুখ এনে এক নাগারে বলতে লাগলেন, তোমার আজ রাতে সিডের ঘরে যেতে হবে ডিয়ার। সিড তোমার জন্য ব্যথা পেয়েছে, এখন সেবা করার দায়িত্ব কার বলো তো? নেশাগ্রস্ত মাহি বাচ্চাদের ন্যায় ছোট উলছে সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমার। মেইজেন পাকা হাসেন, আলতো করে মাহির মাথায় হাত বুলিয়ে বলেন, সিড তোমাকে ভালোবাসে ডিয়ার, আর ভালোবাসার মানুষের কষ্ট কমাতে নিজেকে উজাড় করতে হয়, তার সঙ্গী হতে হয়, তবেই না সে সুস্থ হবে আগের মতো। তুমিও আজ সিডের কাছে নিজেকে উজাড় করবে, কেমন? বেচারা ভীষণ কষ্ট পাচ্ছে। চোখের দুটোর পাতায় ভর করেছে রাজ্যের সব ভার, মনটায় জেগেছে অদ্ভুত অস্থিরতা, সম্পূর্ণ শরীর ঘামছে দরদর করে, মাথায় তীব্রভাবে জেকে বসেছে মেয়েলি সুপ্ত অনুভূতিগুলো। মাই হাসফাস করছে অস্থিরতায়, চোখ গোল করে নিঃশ্বাস ফেলছে ক্রমাগত। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটা বুঝি ম্যারাথনেই নেমেছে মনে হচ্ছে। অক্ষিপচের সামনে সবটা কেমন ঝাপসা দেখাচ্ছে তার। মাথাটা দুলছে নেশার দৌড়ে। মাহি তৎক্ষণাৎ দুই হাতে নিজের মাথাটা চেপেই ধরে, মাতাল কণ্ঠে ধিমি আওয়াজে বলে, আমার এমন লাগছে কেন? সম্মুখে বসে থাকা মেজেন কেমন বাঁকা হাসছে দেখো। মেজার এমন ব্যাগতিক অবস্থা দেখেও তার মধ্যে তেমন উচ্চাটন পরিলক্ষিত হচ্ছে না, উল্টো মুখ হবে তার লেপচে আছে এক রাশে শ্লেষাদক ভাবসাব। তিনি একে একে কাগজের ওপর থেকে খাবারের প্লেটগুলো ফের র্যাকে তুলে রাখছেন, আনমনে বিড়বিড়িয়ে বলছেন, দিস ইজ কল্ড ড্রাগ ডিজায়ার ডিয়ার। তোমার শরীর এখন অনেক কিছু চাইবে, স্পেশালি আ পার্টনার। কথাগুলো বলতে বলতে ঠোঁট পিষে হাসলেন মেজেন। মাহির অমন দুরবস্থার সরু চোখে পরক্ষণেই মুখাবে টানেন মেকি ভালো মানুষের ছাপ। খানিকটা নড়ে চড়ে মাহির একদম নিকটে এসে বসলেন মধ্য বয়সে। এক হাতে আলতো করে মাহির কাঁধে থেকে চুলগুলো সরিয়ে দিয়ে বলতে লাগলেন, মাই ডিয়ার, সিড তোমার জন্য অপেক্ষা করছে এই মুহূর্তে। ওর তোমাকে আর তোমার ওকে ভীষণ প্রয়োজন। মায়ের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে ইতিমধ্যে শারীরিক যন্ত্রণায়। কুপকাত মেয়ে তখনই মেজেনের কথায় সায় জানালো, অস্থির বদনে দুলতে দুলতে কোনো মতে উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ যাব, আমি এক্ষুনি যাব। কথা শেষ করার সাধ্য হয়নি মাহের। চলতে থাকা কদমে উদ্ভ্রান্ত হাঁটা ধরল দরজার দিকে, তবে খুব একটা এগোতে পারেনি মেজা। তার আগে পেছন থেকে টান পড়লো কবজি বরাবর। মাহি থমকায়, ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। মেজেনের অমন হুটার বাধা দেওয়ায় মেয়েটা বুঝি বজ্র বিরক্তই হলো। সে কেমন ফিকুচকে অস্থির কঞ্চে আওড়ালো, চা আটকালেন আমার। হ্যাঁ, হাত ছাড়ুন, আমি সিডের কাছে যাব। মেয়েটা স্মিত হাসেন, এক হাতে মায়ের কবজি চেপে ধরে রেখে এগিয়ে এলেন দু কদম। অতঃপর মেচার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলতে লাগলেন, এইভাবে যেও না ডিয়ার, আজ রাতটা তোমার জন্য খুব স্পেশাল। এসো আমার সাথে, আমি তোমায় বোল্ড ভাবে তৈরি করে দিচ্ছি। সিড উইল লাভ ইট। সিডের পছন্দের কথা শুনে আচমকা মাহির ছোটের কোণে এক চিলতে লাজুক হাসি দেখা পেল। মেজে কেমন লাজুকতার ন্যায় গুজিয়ে গেল। মেজের ক্রিউ হাসলেন এই পর্যায়ে। তৎক্ষণাৎ মাহির হাতটা টানতে টানতে নিয়ে গেলেন ক্লজেট রুমের দিকে। হালকা সোনালি রঙা স্লিভলেস ফ্রক নাইটি। ফ্রকের উচ্চতা ভীষণ কম, হাঁটুর থেকেও 3 আঙ্গুল উঁচুতে উঠে থাকায় ফর্সা মসৃণ পা দুটো পুরোপুরি উন্মুক্ত। মেয়েধীন নারী কায়ার সে কি তেজি রূপ,
মাথা ভর্তি কুচকুচে কালো রঙা চুলগুলো স্ট্রেনার দিয়ে একদম টান টান করে পিঠের উপর ফেলে রাখা। মেকআপ ভ্যানিটির সামনে কাঠের পুতুলের ন্যায় চুপচাপ বসে আছে মাহি। তাকে তৈরি করে দিচ্ছে মেচা। মেচা যদি সুস্থ অবস্থায় নিজেকে হ্যান্ডুপে দেখতো তাহলে নির্ঘাত চক্ষু লজ্জায় জ্ঞান হারাতো কয়েকবার। অথচ দেখো সে নিজেই চাইছে নিজেকে উন্মুক্ত করতে। মেজেন আর দৃষ্টিতে এক আধবার আয়নার পানে তাকাচ্ছেন। মাহির চোখ দুটো নিভু নিভু, ঠোঁটের কোণে কামুক হাসির রেশ স্পষ্ট। মেজেন আর দেরি করলে না, তৎক্ষণাৎ ভ্যানিটির ওপর থেকে গুচ্চি ফ্লোরা চেরি বেস্ট পারফিউমটা হাতে নিয়ে মাহির সারা গায়ে ছিটিয়ে দিলেন একটু একটু করে। পারফিউমটা সে কি মাদকের সুবাস। চোখ দুটো বন্ধ করে নিঃশ্বাস টানলে মুগ্ধতায় ভরে যাবে তনু মন। মেজেন স্মিত হেসে আলগোছে মাহির দু কাঁধে হাত রাখলেন। আয়নার পানে তাকিয়ে থেকে বললেন, নাও ইউ আর পারফেক্টলি রেডি ফর টুনাইট। মায়ের ঠোঁটের কোণে লেগে থাকা খামুক হাসিটা প্রশস্ত হলো ধীরে ধীরে। অবচেতনে মনটা তার অজান্তেই তাকে দিয়ে করিয়ে দিচ্ছে কত কিছু, অথচ মেয়েটার সেদিকে থোড়াই খেয়াল আছে। 24 ঘন্টা আলোয় ঝকমক করতে থাকা প্যালেসটা আজ হঠাৎ করে 5 মিনিটের যাবৎ অন্ধকারে নিমজ্জিত। এহেন ঘটনার জানপরানি অবাক হলো সকলে। তবে একজন শুধু অবাক নয়, সেই সাথে বড্ড শঙ্কিত। মানুষটা যে আর কেউ না বরং মিলা। নিজের অমন অবস্থা, আহত অবস্থা থাকা সত্ত্বেও মেয়েটা এহেন অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে ছুটে যাচ্ছে 3 তলার দিকে। প্যালেসে বিদ্যুৎ না থাকায় এলিভেটর কাজ করছে না। মেয়েটা তবুও থেমে নেই, সিঁড়ির বেয়ে হন্তদন্ত পায়ে ছুটছে উপরে। তার অবচেতন মন কেন যেন কুগাইছে। বারবার মনে হচ্ছে মেয়েটার কোনো বিপদ হলো না তো। এখানে আসার আগে মেজেনের কামরায় ঢু মারতো, দেখলো মেজেন ঘরে নেই, তার মানে তিনি মেয়েটার কাছে নেই। তো এক অজানা আতঙ্কে গলা অবধি শুকিয়ে কাঠ হয়ে গেছে মিলার। হাতের তীব্র যন্ত্রণা, নাক মুখ কুচকে রেখেছে কেমন, পা দুটো যেন তার এগুতে চাইছে না। তবুও মিলা ছুটছে। প্রায় মিনিট 5 বাদে সে চলে এলো 3 তলার লম্বা করিডোরের। দ্রুত কদমে পা চালিয়ে মাহির ঘরের দরজা কাছে আসতে মির্জা কেমন বড়সড় একটা ঝটকায় খেলো মনে হচ্ছে। যে দেখলো দরজার কাছে কার দুজন নেই, অমনি মনের মধ্যে একরাশ সন্দেহ নিয়ে ঘরে ঢুকলো মিলা। হন্য হয়ে পুরো ঘর পায়চারি জ্বালিয়ে খুঁজতে লাগলো মাইকে, কিন্তু না, নিচে ঘরে কোথাও নেই। মিলার গলা শুকিয়ে গেল ভয়ে, তার পা দুটো জমে গেল এক জায়গায়। সে কেমন আতঙ্কে চোখ গিলে বিড়বিড় করতে লাগলো, কোথায় গেলে মুনলাইট? আবারও কেন মেয়েটিদের পাতা ফাতে পা বাড়াতে গেলে? এবার তোমায় আমি কোথায় খুঁজবো মুনলাইট, কোথায়? মনস্টার, প্যালেসে হঠাৎ লোডশেডিং হয়েছে। সদ্য ফর্কের আগায় ভেজিস নিয়ে মুখে তুলছে যাচ্ছিল মুগ্ধ। এরই মধ্যে একজনের অমন কথায় হাতখানা থেমে গেল বিচক্ষণ পুরুষের। এক মুহূর্ত চুপ করে ঠায় বসে থেকে পরক্ষণে কেমন বাঁকা হাসলো নীরবে। হাতের ফ্রকটা আলগোছে নিচে নামিয়ে কুটিল কঞ্চে আওড়ালো, মনস্টারের নাকের গোড়ে বসে বিটলামি, নট ব্যাড। থামলো মুগ্ধ। রয়েছে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সুদর্শন যুবক। আজও গা উদম, তার মাথায় লম্বা চুলগুলো ভেজা। বোধহয় সত্যি গোসল সেরে খেতে বসেছিলেন তিনি, তবে খাওয়া আর হলো না তার। এতে অবশ্য খুব একটা মাথা ব্যথা নেই মনস্টারের। সে কেমন গম্ভীর মুখে বেরিয়ে যাচ্ছে ডাইনিং জোনের বাইরে। মনস্টারের পা দুখানা কয়েক কদম এগিয়ে আসতে 3 জন মেট কেমন হন্তদন্ত ছুটে এলো তার নিকট। 3 জনেরই নিজেদের এক হাঁটু মেঝেতে গেড়ে মাথা নুয়ে রেখে বসলেন। অতঃপর নিজের হাত দুটো উঁচিয়ে ধরলেন মনস্টারের দিকে। একজনের হাতে মনস্টারের পছন্দের রিভলভার, একজনের হাতে লম্বা এক তলোয়ার, আরেকজনের হাতে কাটা তারের ঝাবক। কেউই জানে না মনস্টার কখন কোনটা তুলবে, তাই তো তারা প্রতিবার এগিয়ে আসে 3 নিজ দায়িত্বে। আজও এলো। অন্যদিকে আরও 2 জন মেইড এসে দাঁড়িয়েছেন মনস্টার থেকে 1 হাত দূরত্বে। একজনের হাতে হ্যাঙ্গার, তাতে ঝুলছে মনস্টারের কালো রঙা লং ওভারকোট, আরেকজনের হাতে ইস্ত্রি করা শার্ট। মনস্টার গম্ভীর মুখে হাত বাড়িয়ে কালো রঙা ওভারকোটটাই গায়ে জড়িয়ে নিল। পরক্ষণে সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা মেয়েদের হাত থেকে তলোয়ার এবং রিভলভারটা তুলতে তুলতে একজনের উদ্দেশ্যে কঠিন গলায় বলল, প্রাণাকে রেডি কর, আজ ওকে ট্রিট দিব। ঘাড় নিয়ে দাঁড়িয়ে থেকে একজন ঠোঁট পিছিয়ে হাসলো অলোকে। প্রত্যুত্তরে মাথার ছাকি কেবল বলল, ওকে মনস্টার।
এক হাতে লণ্ঠন, অন্য হাতে রাইফেল, মুখাবে একরাশ ভয় ভীতি নিয়ে হাঁটছে মাইকেল। প্যালেসের সার্কিট হাউসের প্রধান মানুষটা মাত্রই ফিরলেন সার্কিট হাউস থেকে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, কে যেন অতি সূক্ষ্মভাবে সার্কিট পয়েন্টের প্রতিটি তার কেটে দিয়েছে, এমনকি সিসিটিভির ক্যামেরাগুলো অফ করে রাখা। মাইকেল ভয় তটস্থ। মনস্টার যদি তাকে এসবের দায়ী মনে করে বসে, তখন কিভাবে রক্ষা পাবেন তিনি? এক আকাশসম দুশ্চিন্তায় কুপকাত মাইকেল অস্থির হয়ে কদম বাড়াচ্ছেন প্যালেসের পেছনের দিকে। তবে হঠাৎ করে কারো উপস্থিতি বোধ টের পেলেন তিনি। তৎক্ষণাৎ পায়ের গতি থামালেন মাইকেল। কান খাড়া করে শুনতে লাগলেন শুকনো পাতার মর্মর শব্দ তুলছে কারো কদমের উপস্থিতি। মাইকেল সঙ্গে সঙ্গে শটান হলেন। হাতের রাইফেলটা ঠিকমতো চেপে ধরে লণ্ঠন উঁচিয়ে পেছনে ঘুরলেন। আর তখনই ঠিক মুখোমুখি হলেন এক অতি পরিচিত মুখের, যাকে দেখা মাত্র মাইকেলের চোখ উঠে গেল কপালে। হতভাগতা লেপচে গেল পুরো মুখমণ্ডলে। ঠোঁটের ফাঁকগুলি অস্ফুট বেরোলো। তুমি? প্যালেসের দোতলার একদম কর্নারে কক্ষটি সিটের গোলাকার করিডোর দিয়ে পা গুনে গুনে এগোচ্ছে মেজেন। এক হাতে চেপে রেখেছেন মাহি, ডান হাতের কবজি বরাবর এদিক সেদিক ঘাড় বাঁকিয়ে দেখছেন চারপাশটা। এমন না যে তার ভয় লাগছে না, বরং ভয় হচ্ছে, ভীষণ ভয় লাগছে তার। এও জানে মনস্টার যদি খুনা করেও এসব টের পেয়ে যায়, তাহলে এর পরিণাম ঠিক কতটা ভয়ানক হতে পারে। এত কিছু জানা সত্ত্বেও মেডেনের মনের বল প্রচুর। কি সুন্দর মেয়েটাকে নিয়ে যাচ্ছেন সিডের ঘরের দিকে। এদিকে মাই কেমন নাকে কাছে হুচ করে। এই মেয়েটার আবার কি হলো কে জানে। বারবার মেডেনের হাত ঝাড়াতে চেয়ে বলছে, যাবো না কোথাও, আমি ঘুমাবো, ছাড়ুন। একে তো অন্ধকার, তার উপর চারপাশটা কেমন নিস্তব্ধ যে আছে। তন্মধ্যে মাহির অমন নাকে কান্না যদি কেউ শুনে ফেলে, তাহলে তো কিছু হওয়ার আগে কেলেঙ্কারি করবে। মেডিন তখনই একাতে মাহির মুখ চেপে ধরেন, চাপা স্বরে বলেন, খুশ আরেকটু। মাহি কি বুঝলো কে জানে। ছোট কামড়ে বেকুবে নেয় হাসলো কেবল। মেডিন মনে মনে দীর্ঘ নিঃশ্বাস পেলেন। আরো 2 কদম বাড়িয়ে এসে নিঃশব্দে দাঁড়ালেন সিডের ঘরের কাছে। হাত দিয়ে আলতো করে কাঠের বাড়ির দরজাটা ছেড়ে দিয়ে দেখলেন দরজাটা খোলা আছে। এতক্ষণে বোধ হয় খানিক প্রসন্ন হাসলেন মেজেন। ঘাড় বাঁকিয়ে দুতে থাকা মাহিকে সতর্ক কণ্ঠে বললেন, যাও, এই ঘরেই শুয়ে আছে সিড। শোনো ডিয়ার, সিড যতই নানা করুক, তুমি কিন্তু ওর কোনো বারণ শুনবে না, কেমন? দরকার পড়লে জোর করে নিজেকে উজাড় করে দিবে ওর কাছে, বুঝলে? মায়ের কামুক চাহনির তেজ বাড়ছে। সে কেবল ছোঁচ কামড়ে হাসলো একটুখানি। মেডেনে যা বোঝার বুঝে গেলেন তিনি কেমন বাঁকা হেসে আলগোছে মেয়েটাকে ঠেলে দিলেন দরজার ভেতরে। মাহির খুঁজো দেহটা ঘরে ঢুকতেই মেডেন দরজাটা চাপিয়ে দর লাগিয়ে দিলেন বাইরে থেকে। তারপর কেমন ক্রু হেসে বিড়বিড় করলেন, ভাগ একজনের হলেও ভোগ করবে সবাই, সেটা তার ইচ্ছেতে হোক কিংবা অনিচ্ছায়। বিশালাকার অন্ধকার ঘর, অদূরে বিছানায় শুয়ে আছে সেট। বেডসাইডের টেবিলে দাঁড় করিয়ে রাখা মোমবাতির স্ট্যান্ড, সেটা একসঙ্গে জ্বলছে, জল করছে বেশ কিছু মোমবাতি। বেচারার বুকের উপর মোটা আকারের ব্যান্ডেজ পেঁচিয়ে রাখা। ব্যান্ডেজের গায়ে এখনো কোথাও কোথাও লেপটে আছে তাজা লহু। সিডের জ্ঞান আছে না নেই কে জানে। বেচারার তেমন নড়চড় দেখা যাচ্ছে না। এদিকে মাহি কেমন কামুক চাহনিতে তাকিয়ে আছে। তার নিঃশ্বাস কদম ঝিরঝিরে এগোচ্ছে। তার গা থেকে ভেসে আসা মেইলি তীব্র সুবাস নাকে ঠেকতে ঘুম হালকা হয়ে গেল সেডের। কপালে গোটা কতক ভাঁজ ফেলে পিচপিচ করে চোখ খুলে সামনে তাকাতে প্রথম দর্শনে সবটা কেমন ঝাপসাই দেখলো বেচারা। ঝাপসা দৃষ্টিতে দেখলো সামনে থেকে এগিয়ে আসছে এক নারী। গায়ে কোথায় সিল্কের কাপড় চোপড়, কেননা মোমবাতির হলদে আলোয় তারা কেমন চিকচিক করছে। মেয়েটা ঠিক যতটা এগোচ্ছে, তার গা থেকে তীব্র মাদকীয় সুবাসটা যেন ততই বেশি ছড়াচ্ছে। সিট এবার তৎপর হলো মেয়েটাকে দেখে, তবে ঝাপসা চাহনি তার কিছুতেই ঠিক হচ্ছে না। সে এবার মুখ খুলল, কে তুমি? মাই কামুক হাসলো ধীরে ধীরে। এক হাতে আলতো করে গায়ের উপর জড়িয়ে রাখা আলগা ওভারক্লকের গার্ড খুলতে বলল, তোমার প্রেয়সী। তৎক্ষণাৎ কান দুটো বুঝি ছাছাই করে উঠল সিটের। এই কণ্ঠ, হ্যাঁ এই কণ্ঠ তো ও চিনে। এটা তো মাহির কণ্ঠ, কিন্তু এত রাতে ওর ঘরে কেন এলে মেয়েটা? সিট তক্ষুনি শোয়া ছেড়ে উঠে বসার প্রয়াস চালা, তবে বুকের তীব্র ব্যথায় খুব একটা সুবিধা করতে পারছে না বেচারা। ছোচের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরোচ্ছে মৃদু গুঙ্গানি শব্দ। মাহি তার টের পেতে অস্থির হলো। তৎক্ষণাৎ এগিয়ে এসে সিট হাতখানা ধরতে গেলেই সিট এক ঝটকায় সরিয়ে দিল তাকে। ঘটনা আকস্মিকতায় কয়েক কদম পিছিয়ে যায় মাহি। এদিকে সিট নিজে নজর লুকোচ্ছে। মেয়েটার
দিকে তাকানো মানে মৃত্যু। সে তো খুব ভালো করেই জানে এটা। সেই কেমন চোখ মুখ কুঁচকে রেখে বলল, এত রাতে আমার ঘরে কেন এলে তুমি? তুমি কি জানো তোমার এই নিছক দুঃসাহসের জন্য আমার মৃত্যুও হতে পারে? মাহি অদ্ভুত হাসল। কাঁধের এক পাশ থেকে ক্লকের একাংশ আলতো করে খুলে দিয়ে কামুক কণ্ঠে বলতে লাগলো, I need you, Sid. Today I badly need you. হতবাক সেট নিজের কান দুটোকে যেন বিশ্বাস করতে পারছে না বেচারা। এই কেমন কণ্ঠ শুনছে ও? যেই মেয়ে সামান্য ওর হাতটা অবধি ধরতে চায়নি, সেই কিনা আজ ওকে চাই বলছে। এইটা কি করে সম্ভব? সিট আর ভাবতে পারল না পরক্ষণই কেমন ব্যাকুল কঞ্চে মাইকে অনুনয় করে বললাম, চলে যাও মেয়ে, দয়া করে আমায় একা ছেড়ে দাও। মায় আজ অনর নিজ বাক্যে কদম বাড়িয়ে এগিয়ে আসতে আসতে বলছে, কোথাও যাবো না আমি আজ। তোমার সম্পূর্ণ রাত আমার। প্লিজ কাম হিয়ার। আই নিড ইউ ব্যাডলি। গলা শুকিয়ে যাচ্ছে সিটের। মাহির অমন সোজা সাপটা আহ্বানে না চাইতেও মুখ ফেরাতে হচ্ছে তার। এই নিয়ে খুব একটা কষ্ট না থাকলেও সিটের চিন্তা অন্যস্র মাথায় একটা দুশ্চিন্তার বোঝাই নিয়ে ছেলেটা কেমন আর্তনাদ করে পড়লাম। আহ, কি করছো তুমি সন্দার? এত রাতে কেন আসতে গেলে আমার ঘরে? প্লিজ চলে যাও, আমার নিজেকে সামলাতে কষ্ট হচ্ছে। ক্ষত বুকটায় প্রবলভাবে হাত চেপে রেখেছে সেট। ফের শোয়া ছেড়ে উঠতে চাইছে কোনো মতে। চোখ দুটো নুইয়ে রাখা তার বিছানার শেষ প্রান্তে গা ঘেঁষে ঠায় দাঁড়িয়ে আছে মাহি। মেয়েটার চোখে মুখে আচ্ছন্নভাবে স্পষ্ট ভঙ্গিমা, ভাবভঙ্গিমাও ধরেছে আবেদনময়ী। মেজা কেমন গাল ফুলিয়ে বলে ওঠে, আমি সামলাবো তোমায়। প্লিজ যেতে বলো না। এ পর্যায়ে সিরিয়ার সত্যিই মনে হচ্ছে মেয়েটা তার নিজের আয়ত্তে নেই। সেই মনও রইল এক মুহূর্ত। বিছানার এক পাশ ধরে ধরে কোনো মতে উঠে বসেছে বেচারা। হেদ পজে পিছিয়ে গিয়ে চোখ বুজে রেখে বুকের ব্যথায় মুখ খিচে বলে উঠছে, এক্ষুনি ঘর ছেড়ে বের হও সানবার্ড। আমার জন্য না হলে অন্তত নিজের প্রাণ বাঁচানোর জন্য হলেও বের হও। ঈশ্বর না করুক মনস্টার এই খবর টের পেয়ে গেলে কিন্তু পুরো প্যালেস জুড়ে প্রলয় নামবে। নামুক, তবু আমি তোমাকে চাই। সিডের কথার পিছে দৃঢ় কঞ্চ শোনা গেল মাহির। সিড বেচায় আশ্চর্য হলো এ পর্যায়ে। মেজাকে দেখে তো এমন স্বভাবের কখনো মনে হয়নি। তাহলে আজ সে এমন করছে কেন? কেন সিডিউস করতে এলো সিডকে? সিডের বুক কাঁপছে ভয় অজানা আতঙ্কে। মেজা ধীরে ধীরে তার পায়ের নিকট এগিয়ে আসছে। সিড তৎক্ষণাৎ নিজের মুখ ঘোরা অন্যস্র ভয়ার্ত ঠোক গিলে যে না কিছু বলবে অমনি টের পেল তার পায়ের ওপর একখানা নরম তুলতুলে হাতের ছোঁয়া। সিডের শরীর ঝাঁকিয়ে উঠল তৎক্ষণাৎ। বেচারা এক ছটকায় পা দুটো সরিয়ে ফেলো অন্যত্র ঘমঘমি গলে পড়লাম, পাগল হয়ে গেছো তুমি সানবার্ড? এইসব কি করছো তোমার খেয়াল আছে? এক হাতে ভারী মোটা তলোয়ার, আরেক হাতে মাধ্যমা এবং তর্জনী ভাঁজে জ্বলছে সিগার। মাঝে মধ্যে জনাব হাত উঁচিয়ে এক দুটান বসাচ্ছেন সিগারের শেষ ভাগে। গায়ে জড়ানো কেবলমাত্র লম্বা ওভারকোট, সামনের সবগুলো বোতাম হাঁ করে খুলে রাখা। ফলস্বরূপ যুবকের পেশিবল ইস্পাত দৃঢ় শৈচা স্পষ্ট দেখা যাচ্ছে। মাথার ভেজা চুলগুলো পেছন দিকে চেনে ছুটি বেঁধে রেখেছে। যুবক হাঁটছে প্যালেসের ঠিক পেছনে থাকা মাউন্টেন থেকে নেমে এসে এবার পা বাড়িয়েছে গার্ডেনের দিকে। কয়েক কদম হাঁটতেই হঠাৎই পাদুকা থামলো। মুগ্ধের ঘাড় বাঁকিয়ে আলগোছে তাকালো চেরি ব্লসম গাছগুলোর পানে। কান দুটোতে হঠাৎ করে বেজে উঠলো মাহির বলা তখনকার কথাটা, এত সুন্দর বাগানে দোলনা লাগাননি কেন আপনি? একটা দোলনা থাকলেও তো দুলতে পারতাম। মুগ্ধ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। ইদানিং হুটহাট মেয়েটার কথাগুলো তার মতো নির্দয় মানবকে খুব বেশি ভাবাচ্ছে মনে হচ্ছে। মুগ্ধ একবার খুব করে চাইলো মেয়েটার কথাগুলোকে এক প্রকার দুচ্ছাই করে ফেলতে। তবে পরক্ষণই তার বেয়াদব মনটা এহেন ভাবনা তীব্র প্রতিবাদ জানিয়ে বলল, একটা সামান্য দোলনা, এ আর এমন কি ব্যাপার? দিলে কি ধন কমে যাবে তার? মুগ্ধ ঠোঁট কামড়ে ভাবলো কিছু একটা। যে হাতে সিগার ধরে রাখা সেই হাতটা সামান্য উঁচিয়ে এনে কপালখানা হালকা চুলকে গম্ভীর কণ্ঠে ডাকলো, হ্যারোইন। আজ্ঞাকারী অ্যাজয়েন। তখনই মাথা নুয়ে এগিয়ে এসে দাঁড়ালো মুগ্ধের পেছনে। কণ্ঠে এক আজ্ঞাকারী ভাবসাব ছেলে বলল, জি মাস্টার, হুকুম করুন। মুগ্ধ তেমন সময় নিল না। কপালের চামড়া গোটা কতক ভাঁজ ফেলে গমগমি গলায় আওড়ালো, সকাল হবার আগেই গার্ডেনে দোলনার ব্যবস্থা করবে। প্রতিটা গাছের নিচে একটা করে দোলনা লাগাবে। গডের
ভরকা অ্যাজুইন কানে ভুল শুনলো কিনা যাচাই করতে তখনই ডান হাতে তর্জনী ঝুঁকালো কানের ছিদ্র পথে। কিয়ৎক্ষণ কানটা সামান্য ঝাঁকিয়ে স্থির হলো, পরক্ষণেই দ্বিতীয়বার আমতা আমতা করে জিজ্ঞেস করলো। কি? তখনই ঘাড় বাঁকে ঘটমট দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ। সঙ্গে সঙ্গে ঘাড় নিয়ে ফেললো অ্যাজুইন। এ বাবা, কিভাবে তাকালো মনস্টার পার্সন এখনই কাঁচায় চিবিয়ে খেতে। অ্যাজুইন কেমন তটস্থ হয়ে শুকনো চোখ গিলছে বারবার। মনে হচ্ছে মনে মনে বাইবেলের কয়েকটা বাণী আওড়াতে কর্ণ করে ভেসে এলো মুগ্ধের কিরিমিরি কঞ্চ। সকাল হবার আগে প্রতিটা কাছে নিচে স্ট্যান্ড দোলনা না এলে সকাল হবার সাথে সাথে তোর মাথাটা সাইকেল পেটে যাবে। মাইন্ডেড। ছকছকে অ্যাজুইন সাইকের কথা শুনতে গা গুলিয়ে উঠলো কেমন। সামনে থেকে মনস্টার চলে গেলে বেচারা তৎক্ষণাৎ নিজের গালের সপাটে বসালো এক চড়। যেই টের পেলে ব্যথা হচ্ছে অমনি বেচারা কেমন হতবুদ্ধি নেয়, ফিটফিট করলাম। এটা তাহলে স্বপ্ন না? মনস্টার সত্যি সত্যি দোলনা লাগাতে বলল? মেজাজ চটেছে মুগ্ধের। গটগটিয়ে বাগান ছেড়ে সম্মুখে পা বাড়াতে হঠাৎ করেই বুকটা কেমন মোচড় দিয়ে উঠলো হৃদয় মানবের। মুগ্ধ থামলো, হতবম্ব হয়ে গেল নিজের এহেন উদ্ভট অনুভূতিতে। কই আগে তো কখনো এমনটা হয়নি তার সাথে, তবে আজ কেন বুক মোচড়াচ্ছে তবে তার? মুগ্ধ আনমরে জিভ দিয়ে নিজের শুষ্ক অথচরা খানিক ভিজিয়ে নিল। চিরাত অভ্যাসের ধারণায় গাটা গোলাকার ঘুরিয়ে ফুটাতে গেলে দৃষ্টি থমকালো তার। প্যালেসের দোতলার কর্নারে কক্ষ, যেটাতে আপাতত সিট থাকছে, সেই কক্ষে জানলার গায়ে জড়িয়ে রাখা সফেদ রঙা পর্দায় মোমবাতির আলো স্পষ্ট ছায়া দেখা যাচ্ছে দুটো মানবের। একটা না হয় স্থির, তবে অন্যটাকে মুগ্ধ তীক্ষ্ণ দৃষ্টি করলো। এক মুহূর্ত যেতে না যেতেই দেখলো অপর ছায়াটি একটি নারী ছায়া। দুটো মানবের ছায়াগুলো ভারী আপত্তিকর অবস্থায় আছে। মুগ্ধের তখন কি হলো কে জানে, তার মনটা কেমন হঠাৎ করে শঙ্কিত হলো অজানা এক কারণে। সে তখনই কঠিন মুখাবে ছুট লাগায় প্যালেসের দিকে। পেছন থেকে ধীর কদমে এগিয়ে আসতে থাকে অ্যাডুইন। ফরকালো মনস্টার অমন ছুটতে যাওয়া দেখে অতঃপর কোনোরূপ কালবিলম্ব না করে সেও ছুটলো মনস্টার পিছু পিছু। হন্তদন্ত পায়ে ছুটছে মুগ্ধ। সে যেন বিরাট মাপের অ্যাথলেটিক। অ্যাজুইন পিছু পিছু দৌড়েও তাল মেলাতে পারছে না মনস্টারের সাথে। স্বাভাবিক মানুষ দৌড়ে দৌড়ে অত বড় সিঁড়ি বাইতে যেখানে 4-5 মিনিট নিবে, সেখানে মুগ্ধ নিয়েছে মাত্র 1.5 মিনিট। অ্যাডুইনের যেখানে হাঁপাতে হাঁপাতে যান বের হয়ে যাবার জোগাড়, সেখানে মনস্টার কেমন না থেমে ছুটছে। প্রায় মিনিট 5-এর মধ্যেই মুগ্ধ চলে আসে প্যালেসের দোতলায়। অধিক দ্রুত দৌড়ানোর ফলে মার্বেলের মেঝেতে পা দুটো স্লিপ কাটতে গিয়েও কাটলো না যেন। মুগ্ধ বেশ দক্ষতার সাথে নিজেকে সামলালো। অতঃপর সিটের ঘরের কাছে এসে আর এক মুহূর্তও দাঁড়ালো না সে। তখনই ঘরের দরজা ঠেলতে গিয়ে টের পেল দরজাটা ভেতর থেকে লাগানো। মুগ্ধের চোয়াল শক্ত হলো এ পর্যায়ে। শক্তিশালী পুরুষ এক কদম পিছিয়ে গিয়ে দরজার বুকে আচমকাই বসালো। এক রাতে মুহূর্তে খুলে গেল দরজাটা। মুগ্ধ তড়িৎ ঘরে ঢুকলো, তবে ভেতরে ঢুকেই যা দেখলো তাতে এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল মনস্টার। অদূরে বিছানা চিত হয়ে শুয়ে আছে সেট, তার মুখো মঞ্জল ঢেকে আছে মেয়েটার চুলের আড়ালে। মেয়েটা কেমন উপুর হয়ে আছে সিটের উপর, দেখে মনে হচ্ছে বুঝি কিস করছে একে অপরকে। এইদিকে হুট করে অমন বিকট শব্দে ঘুলে যাওয়ায় হকচকে সেট, তবে সঙ্গে সঙ্গে শোয়া ছেড়ে উঠতে পারে না বেচারা। পিছে ব্যথা পেয়েছে কিছুক্ষণ আগে। মেয়েটাকে বুঝিয়ে সুচিয়ে ঘর থেকে বের করতে গিয়েছে, ঘটেছে দুর্ঘটনা। মাতাল মাহি এসব উদ্ভট কাপড় পরে সামলাতে না পেরে হোঁচট খেয়ে উল্টোই পড়েছে তার উপর। মাত্রই বিছানায় ধপ করে পড়ে যেতে কে যেন ঘরে ঢুকলো। সিট বহু কষ্টে এক হাতে মাইকে নিজের উপর থেকে সরালো। মেয়েটার পাশ ঘুরতেই তার মুখপানে দৃষ্টি পড়ল মুগ্ধের। মুহূর্তেই কোথা থেকে যেন পড়লো বাজ মনে হচ্ছে। যুবকের চোখ দুটো হয়েছে বিস্ফোরিত। তৎক্ষণাৎ মুখবে নামলো আমূল পরিবর্তন। মনস্টার ফিরল নিজের চিরচেনা হিংস্র রূপে। বাদামি চোখ দুটো ক্রমশ লাল হচ্ছে, হাত দুটো হয়েছে মুষ্টিবদ্ধ, কপাল এবং ঘাড়ের রগগুলো ফুলে ফেপে মোটা হয়ে গেছে ইতিমধ্যে। চিরচোয়ালখানা কাঁপছে রাগের চোটে। সেট এক নজর দেখলো সবটা। বেচারা শরীর কাঁপছে ভয়ে। সে মাথা নুইয়ে রেখে কেমন আমতা আমতা করে বলছে, মনস্টার না মানে আমি কিছু মনস্টার? কথা গুলিয়ে যাচ্ছে সেটার। এরই মধ্যে তার পানে আগুন দৃষ্টি নিক্ষেপ করলো মুগ্ধ। তৎক্ষণাৎ নজর নামায় সেট।
ভয়ে কাঁদতে কাঁদতে দুহাত জোর করে যায় না কিছু বলতে যাবে, অমনি বেচারা শিকার হলো মনস্টারের অতর্কিত আক্রমণে। মনস্টার এগিয়ে এসেই সিডের বুক বরাবর সজোরে বসিয়েছে এক লাথে। বেচারা সিডের বুকের তীব্র যন্ত্রণা সইতে না পেরে এক চিৎকার দিয়ে তক্ষুনি জ্ঞান হারায়। মুগ্ধ থামেনি এতে। অচেতন সিডের বুকের উপর হাঁটু চেপে একের পর এক জোরালো পাঞ্চ বসাতে থাকে সিডের নাকমুখ বরাবর। এক একটা পাঞ্চের তীব্র আঘাতে থেতলে যাচ্ছে সিডের মুখ, লৌহ ছিটকে পড়ছে চারিদিকে। পাশ থেকে মাহি তক্ষুনি নিবু নিবু চোখে সবটা পরক করে আচমকা দু হাতে চেপে ধরল মুগ্ধর হাতখানা। আধো আধো স্বরে বলল, ওকে ছাড়ুন, ও আমার। থামলো মুগ্ধের হাত। চোখ দুটোতে এক পশলা আগুন নিয়ে তাকালো মেয়েটার পানে। ভাব এমন, এ বুঝি চোখের আগুনে ঝলসে দিবে মাহিকে। ব্লেজের ন্যায় তীক্ষ্ণ চোয়ালটা কেমন কাঁপছে রীতিমতো। মাহি আগ বাড়িয়ে হাত ধরতে বুঝি গায়ে আগুনই ধরে গেল মুগ্ধর। যুবক কেমন হিংস্রের ন্যায় তক্ষুনি সিঁড়ের বুকের ওপর থেকে পা সরিয়ে ঝাঁপিয়ে পড়লো মাহির উপর। এক হাতে শক্ত করে চেপে ধরলো মাহির গলা দেশ, আরেক হাতে একের পর এক চরঘাত বসাতে লাগলো মেয়েটার নরম নাকমুখ বরাবর। বিকট কণ্ঠে গর্জন তুলে বলতে লাগলো, ও তোর মানে? হ্যাঁ, চার্নারের বাচ্চা। ও তোর মানে? ইউ স্লাট! এক পুরুষ হয় না তোর কুত্তার বাচ্চা? তোর এইটুকু শরীরে এত ঝাঁজ? আমার অবর্তমানে আমারই বাড়ির কেয়ারটেকারের সাথে স্লাট গেড়ে নেমে গেলি? ইউ ব্লডি ব্রেজ! এহেন অতর্কিত ঘটনার জোরে দুর্বল মাহি গলা ফাটে আর্তনাদ করতে লাগলো কেমন। পুরো ঘরময় গুচ্ছে মেয়েচার কান্না। মুগ্ধ থামছে না। তীব্র রাগে হিতায়ত জ্ঞান শূন্য মানব মাহির গলা চেপে রেখেছে, তা রেখেছেই, একটুও ছাড়ছে না। দেখো